আর যদি পারেন তাহলে হচ্ছে আর একটু বেশি প্র্যাকটিস করবেন। তাহলে হচ্ছে যখন আপনি নিজেও প্র্যাকটিস করবেন এবং সেই সাথে আমরাও আপনাকে দেখাবো, তাহলে আপনার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্যে আপনারা হচ্ছে অন্তত না পারলেও আমরা যা দেখাবো এটা বারবার প্র্যাকটিস করা ট্রাই করবেন। তো তো আজকে চলুন আমরা মূল আলোচনাগুলো দেখা যাক। আজকে আমরা কয়েকটি টপিক নিয়ে কাজ করব। সেটি হচ্ছে, আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি জি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি আহ, আজকের যেই টপিক গুলো নিয়ে আলোচনা করব, আমি সেই টপিকের উপরে আপনাদের একটু আহ, আলোচনা মানে ভাই ধারণা ভাই, দেওয়ার ট্রাই করব। জি। কালকে যে টপিক গুলা নিয়ে আলোচনা করছিলেন, এই টপিকের মধ্যে একটা টপিক নিয়ে একটু কথা বলতে পারি কি, একটা বিষয় নিয়ে। আহ, আচ্ছা ভাইয়া, আমরা এই মানে যখন আমরা যেই ক্লাসটা নিব, তো আমরা সর্বোচ্চ ট্রাই করব যে তখন ওই ক্লাসটার দিকে মনোযোগী হওয়া। এবং হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা বোঝার কোনো কিছু থাকে, যখন আমরা ক্লাসটা শেষ করব তখন হচ্ছে শেষে যে কোশ্চেন পর্বটি থাকে আমাদের, তো তখন আপনি কোশ্চেন করবেন, আমরা যথেষ্ট পরিমাণ ভাই ট্রাই করবো আর কি। ভাই ভাই, মনে করেন প্র্যাকটিসের সময় আমি প্রবলেমটা ফেস করছি আর কি, এই জন্য কি জিজ্ঞাসা করতাম। আচ্ছা, প্র্যাকটিসের সময় প্রবলেমটা ফেস করছি। আচ্ছা, সমস্যা না ভাই। আপনার হচ্ছে কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে যদি প্রবলেম ফেস করেন, তো হচ্ছে আমরা আপনাকে যদি স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো লাগে শেয়ার দিয়ে দেখাবো, আর যদি কোনো জায়গায় বলে দিলে হয়ে যায় সেটা আমরা বলে দেব। তো এই নিয়ে কোনো ওকে মানে টেনশন করার কোনো কারণ নেই। ওকে। তো ওকে আমরা ভাই। হচ্ছে আজকের মূল আলোচনায় চলে যাই, এবং হচ্ছে আপনার যে কোশ্চেনটা আছে, তো এই কোশ্চেনটা আমরা শেষে লাস্টের যখন ক্লাস নেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে ভাই। আমি হচ্ছে আজকে ক্লাস নেওয়ার জন্য আপনাকে হচ্ছে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আর ফার্স্ট আপনাদের অনেকেই দেখতেছি হচ্ছে আপনারা মানে লাইভ সার্ভারটা ওপেন করতে পারতেছেন না। তো এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আপনারা এখানে গিয়ে ডিরেক্ট ফাইলটা ওপেন করে ফেলছেন, যে ওপেন উইথ মানে ভিজুয়াল স্টুডিও। তো আপনারা এটা না করে আপনারা হচ্ছে আগে যেই ফোল্ডারের ভিতরে আপনি ফাইলটা রেখেছেন, তো ওই ফাইলটা ওপেন করবেন। রাইট ক্লিক করে হচ্ছে ওপেন উইথ দিয়ে আপনি হচ্ছে ফোল্ডারটা ওপেন করবেন। আদারওয়াইজ আপনি হচ্ছে লাইভ সার্ভারটা ওপেন করতে পারবেন না। তো আমি হচ্ছে অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এবং হচ্ছে আমি আগের সিএসএস গুলো ডিলিট করে দিচ্ছি। এন্ড হচ্ছে টু ডু লিস্ট নিয়ে আমরা আজকে একটা টু ডু লিস্ট করে নিয়েছি, যাতে করে আমাদের পড়ানোটা আর একটু বেটার হয়। ওকে। তো আমরা আজকে এই কয়েকটা টু ডু লিস্টের উপরে ডিপেন্ড করে আমরা আজকে আপনাদের ক্লাস নেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে ফোল্ডার ওপেন করার পর আপনারা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি আগেই ক্রিয়েট করে নিয়েছি, তো সময় সাপেক্ষের জন্য এই ক্রিয়েট করা আর আমি দেখাইলাম না। আশা করি আপনারা এই জিনিসগুলো ভালো করে পারেন। আচ্ছা, আমরা গতকালকে গত ক্লাসে হচ্ছে এই টেবিল পর্যন্ত আপনাদের দেখাছিলাম, রাইট? না ভাই, টেবিল দেখানো দেখানো হয়েছিল না। ও আচ্ছা, টেবিলটা দেখানো হয়নি। ওকে, ভাইয়া লিস্ট তাহলে হয়েছিল। হচ্ছে জি ভাইয়া। ভাইয়া বলতেছে যে লিস্টরি আপনি দেখানো শেষ করছিলেন, এরপরে আর হয় নাই। ও আচ্ছা আচ্ছা। তাহলে সমস্যা নেই, আমরা হচ্ছে টেবিল নিয়ে আজকে আপনাদের একটু ধারণা দিব। দেন হচ্ছে আমাদের যেই আহ, মূল যে টপিক গুলো এইচটিএমএল এর ভিতরে ফর্ম খুবই ইম্পর্টেন্ট।
কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ফর্মটা ইউজ করব। তো আমরা হচ্ছে ফর্ম নিয়ে আর একটু ডিটেলস চলে যাব। ওকে, তো আমরা মূল আলোচনায় সরে যাই। আপনারা হচ্ছে অলরেডি অনেকে জয়েন হয়ে নিয়েছেন। তো আমি হচ্ছে আজানটা শেষ হোক ভাইয়া, কাইন্ডলি একটু অপেক্ষা করবেন আপনারা। আহ আমাদের হচ্ছে আজান শেষ হয়ে গেছে। তো আমরা হচ্ছে যেই টেবিল গত ক্লাসে দেখানো হয়নি, তো হচ্ছে আমরা এট ফার্স্ট আগে টেবিল দেখবো, দেন হচ্ছে আমরা এই ফর্ম নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলে হচ্ছে বেসিক যে এইচটিএমএল এর ফরম্যাটটা আছে আপনারা এটা করে নিবেন। দেন হচ্ছে আমরা এরপর থেকে শুরু করতেছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? জি ভাই, জি। ওকে, আপনারা হচ্ছে সকলে রেসপন্স করার ট্রাই করবেন, কারণ হচ্ছে আপনারা যদি ঠিক মতো রেসপন্স না করেন তাহলে আপনারা কখনোই প্রপারলি শিখতে পারবেন না। এবং হচ্ছে আপনারা যদি দেখতেছি আমি বেশ কয়েকটা ক্লাসে দেখলাম যে আপনারা অনলি কয়েকজনই রেসপন্স করেন, বাকিগুলো হচ্ছে চুপচাপ থাকেন আর কি। আমি জানি না আপনারা কতটুকু শিখতে পারতেছেন, আর আমি আপনাদের বুঝাইতে পারতেছি। আপনারা যদি না বুঝেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কোশ্চেন করবেন। তো তো এইচটিএমএল এর মধ্যে যে টেবিল ফিল্ডটা আছে, তো এই টেবিল নামক ট্যাগটা আমাদের আগে লিখতে হবে। তো এই টেবিল লিখলেই আমাদের হচ্ছে যে ট্যাগ এবং স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগটা লেখা হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এখানে এট ফার্স্ট আপনাদের করতে হবে টেবিলের মধ্যে একটা বর্ডার দিলে আপনার টেবিলের জিনিসটা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে একটা বর্ডার দিয়ে নিচ্ছি যে 1 পিক্সেল। তো 1 পিক্সেল দিলে হচ্ছে আমরা এখন টেবিলের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে আমাদের এই
তো আমরা হচ্ছে টেবিলের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে টিআর লিখবো। টিআর লেখার ফলে কি হবে, আমাদের টেবিলের যে হেড থাকে, তো এই হেড অপশন গুলো আপনার এই টিআর এর ভিতরে থাকবে। তো তো টিএইচ আমরা হচ্ছে আগে টিএইচ লিখবো। দেন হচ্ছে আমরা এখানে যদি এক্সাম্পল ধরেন আমরা একটি টেবিল বানাবো, যে টেবিলের মধ্যে মানুষের নাম থাকবে এবং হচ্ছে তার রোল, মানে হচ্ছে তার নাম্বার থাকবে এবং হচ্ছে বয়স থাকবে। তো এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব। তো আমরা একটি টেবিল ক্রিয়েট করে ফেলি। তো আমরা হচ্ছে এই টিএইচ এর ভিতরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে নেম। এরপর আরেকটা টিএইচ এর ভিতর আমরা লিখবো হচ্ছে আরে এজ, এবং আরেকটি টিএস এর ভিতরে লিখবো হচ্ছে নাম্বার। তো আমরা যদি এখানে হচ্ছে লাইভ সার্ভার করে নেই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার মূল আউটপুট কি হচ্ছে। দেখেন আমরা এখানে এই নেম যেটা দিছি, নেম আইডি এবং নাম্বার, প্রত্যেকটার সাইডে হচ্ছে এই যে রাউন্ড এবং বর্ডার হওয়ার পিছনের কারণ হচ্ছে আমরা এখানে যে বর্ডার 1 পিক্সেল দিয়ে দিছি এর কারণে। আমরা যদি বর্ডারটা রিমুভ করে দেই তাহলে দেখেন আমরা এখানে আর কোনো আসলে এইরকম বর্ডার পাচ্ছি না। তো এটা আমাদের বুঝের সুবিধার্থে আমরা এখানে একটি বর্ডার দিয়ে নিব, এবং আপনার যতটুকু বর্ডারের পিক্সেল প্রয়োজন হয় আপনার ইচ্ছা মতো দিয়ে নিবেন। তো আমরা এরপর আসি হচ্ছে আমাদের টিডি। টিডি মিন্স আমাদের হচ্ছে টেবিল ডাটা। তো এই টিডি আমরা হচ্ছে লিখবো, এন্ড হচ্ছে এই টিডির ভিতরে আমরা লিখবো হচ্ছে টিআর। টিআর মিন্স হচ্ছে টেবিল রো। তো আমরা হচ্ছে এই টিডি দিয়ে বুঝাচ্ছি যে হচ্ছে এই নিচের লাইন, এই এই নেম এবং এগি নাম্বার এগুলার নিচের লাইনে হচ্ছে টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। তো আমরা চলুন লাইভ দেখি, তাহলে হচ্ছে আমরা আরো ভালো বুঝবো। তো টিডির ভিতরে আমরা লিখবো হচ্ছে টিআর। টিআর লিখে আমরা যদি হচ্ছে নেম দিয়ে হচ্ছে জন, এবং হচ্ছে আমরা আরেকটি টিআর করে নেই যেখানে আমরা দিব হচ্ছে একই হচ্ছে 20, এবং হচ্ছে আরেকটি টিআর করে নেই যেখানে আমরা দিব হচ্ছে নাম্বার। এক্সাম্পল হচ্ছে, হ্যাঁ দিয়ে দিলাম নাম্বার। তো এখন যদি আমরা দেখি, তো এখন আমরা যদি এটাকে দেখি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে order। ভাইয়া, আম, আপনি যেটা করাইতেছেন আপাতত ওটা যদি ভিএস কোডে কইরা যদি রান করে তাহলে কি ওইভাবে আসবে নাকি? জি ভাইয়া। ভাইয়া বলতেছে যে আপনি যে কোডটা করতেছেন ওই কোডটা যদি সেম কোডটা যদি আমি কম্পিউটারে দেই, জি তারপর যদি ওই জায়গায় তো রান লেখা থাকে, রান যদি করি ওইখানে কি ওইভাবে আসবে? জি ভাইয়া, রাইট, এভাবেই আসবে। কারণ ভাইয়া লাইভ সার্ভার তো কতক্ষণ কাজ করে আবার কতক্ষণ কাজ করে না, এরকম একটু সমস্যা আছে লাইভ সার্ভারে। লাইভ সার্ভারে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি হচ্ছে লাইভ সার্ভারটা স্টপ করে দেন হচ্ছে আবার অ্যাগেইন করবেন, তাহলে হচ্ছে আপনার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। আদারওয়াইজ বেশি ক্ষেত্রে যদি প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে F5 নামক যে বাটনটা আছে এটা প্রেস করলে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ হবে, অ্যান্ড হচ্ছে আমাদের প্রপারলি ডাটাগুলো দেখতে পারবো। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমরা হচ্ছে এখানে যদি লিখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হচ্ছে
টেবিলের ভিতরে হচ্ছে আমরা টি আর দিব, সরি এখানে হচ্ছে আমরা টি আর যেটা দেইনি সেটা হচ্ছে আমরা মিস্টেক করে ফেলছি। তো আমরা এটাকে হচ্ছে ডিলিট দিই একবার, ডিলিট দিয়ে দেন হচ্ছে আমরা আরেকবার করি। আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট দেব টিআর, টিআর দিলে হচ্ছে টেবিল রো বুঝাবে, এবং টেবিল রোর ভিতরে আমরা দিতে পারি হচ্ছে টিএইচ, টিএইচ দিয়ে হচ্ছে টেবিল হেড, টিএইচ দিয়ে বোঝাবে হচ্ছে টেবিল হেড। এখানে আমরা লিখবো হচ্ছে হেডের মধ্যে হচ্ছে লিখবো নেম, এবং হচ্ছে আমরা আগের ফিল্ডগুলো পূরণ করে নিই, এজ এবং নাম্বার। তো এরপর আসি আমরা এই আরেকটা টিআর দিব যেখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো থাকবে। তো টিআর দিয়ে আমরা হচ্ছে দেখি, দেখেন আমরা যদি এখন এটাকে লাইভে ওপেন করে দেখি তাহলে দেখেন আমাদের সুন্দর একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই টেবিলের মধ্যে যদি আমি আরো মাল্টিপল ডাটা অ্যাড করতে চাই, যে ধরুন হচ্ছে আমি এখানে আরো কিছু ডাটা অ্যাড করে নেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের আরেকটা টিআর ট্যাগ নিতে হবে, দেন হচ্ছে আমরা এখানে টিডির ভিতরে আরো নেম নিব। আমরা যদি হচ্ছে দেখেন, আমরা যদি এখানে ধরেন ওয়েবসাইট লিখি, ওয়েবসাইট, এরপর হচ্ছে সরি ওয়েবসাইটের ফুল ব্র্যাকেট দেওয়া হয়নি। তো এরপর হচ্ছে আমরা যদি দেই হচ্ছে যে ওয়েবসাইটের বয়স হয়েছে মাত্র হচ্ছে 1 ইয়ার, অ্যান্ড হচ্ছে এইটার সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার এইটা। তো এইটা দিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই কলামটি নিচে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। তো আমরা যখন সিএসএস দিয়ে কাজ করব তখন আমরা আরো স্টাইলিশ করে এই টেবিলটা করব ইনশাল্লাহ। তো আপনারা এই টেবিল সেকশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না ভাইয়া। ওকে, তো তাহলে থাকলো টেবিল, আমরা হচ্ছে টেবিল ক্লোজ। আপনারা নিশ্চয় জানেন যে আমি এটা কি করতেছি, এটা হচ্ছে একটা কমেন্ট করার সেকশন, কমেন্ট করার সিস্টেম। আপনারা কন্ট্রোল দিয়ে হচ্ছে স্ল্যাশ দিলে আপনার হচ্ছে কমেন্ট হয়ে যাবে। যে কোনো লাইনের মধ্যে আপনি ধরেন আপনি লিখবেন হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল কমেন্ট, এক্সাম্পল কমেন্ট দিয়ে আপনি যদি হচ্ছে কন্ট্রোল প্রেস করে স্ল্যাশ প্রেস করেন তাহলে এটি কমেন্ট হয়ে যাবে, যা ব্রাউজার কখনোই আপনার শো করবে না। ওকে, তো এইভাবে আমরা কমেন্ট করব প্রয়োজনীয় ক্ষেত্রে। এখন কমেন্ট কোথায় করা প্রয়োজন হয়, আমরা কিছু কিছু জায়গায় দেখবেন হচ্ছে আমাদের কোডটা আরো অনেক ডেভেলপারের নিয়ে কাজ করার প্রয়োজন হয়ে থাকে, একই কোড ভিন্ন ভিন্ন ডেভেলপারদের কাজ করার প্রয়োজন হয়ে থাকে। এখন আমি যদি টেবিল নিয়ে কাজ করতেছি, উপরে যদি আমি একটা সেকশনের মধ্যে লিখে দেই যে হচ্ছে আমরা টেবিল নিয়ে কাজ করতেছি, তাহলে যখন আরেক ডেভেলপার এইটাকে নিয়ে কাজ করবে তখন সে বুঝতে পারবে যে এইটা এইটা হচ্ছে টেবিল সেকশন। তো এই হচ্ছে কমেন্টের কাজ। তো আমরা হচ্ছে এখন চলে যাব ফর্ম নিয়ে আলোচনা করব আর কি। তো ফর্ম নিয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে একটি বিআর ট্যাগ নিয়ে নিচ্ছি। বিআর ট্যাগ দিয়ে আমাদের হচ্ছে এখানে একটা ব্রেক বোঝানো হয়, এবং সেই সাথে যদি আমি এইচ আর দেই তাহলে হচ্ছে আমাদের এখানে একটি ডিভাইডার চলে আসবে যাতে করে বোঝা যায় যে এটি হচ্ছে আলাদা একটি সেকশন। তো এরপর হচ্ছে আমরা আজকে এমন একটি ফর্ম বানাবো যেখানে হচ্ছে নাম, ইমেল, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং টেবিলের মধ্যে বেসিক ভাবে যা প্রয়োজন হয় আমরা সবকিছু আজকে দেখবো, এবং হচ্ছে এমন একটি টেবিল ক্রিয়েট করার ট্রাই করব। তো টেবিল ক্রিয়েট করার আগে আমাদের বুঝতে হবে কোন জিনিসের কি কাজ। তো এইটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা ইনপুট দেই, এবং উপরে যেখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, এটা হচ্ছে লেবেল, এটাকে বলে লেবেল।
তো লেবেল কেন দেওয়া হয়? লেবেল মূলত দেওয়া হয়, এখন এখানে যদি আমি লেবেলটা রিমুভ করে দেই তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে এই ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের কি দেওয়া লাগবে বা কি দেওয়া প্রয়োজন। তো এই প্রয়োজন বোঝানোর জন্য আমরা একটি লেবেল ব্যবহার করব। তো চলুন আমরা এটার মতো একটি লেবেল দেই এন্ড হচ্ছে ইনপুট ফিল্ড দেই। তো আমরা হচ্ছে শুরুতে একটি ফর্ম ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি লিখবেন ফর্ম, এরপর হচ্ছে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আমাদের বেসিক যে ফর্ম স্ট্রাকচার এটা চলে আসবে। এন্ড হচ্ছে এই অ্যাকশন নামক যে অ্যাট্রিবিউটটা চলে আসছে, এখানে আমরা বলে দিব যে ফর্মের ডাটা সাবমিট করার পর কোথায় ডাটাটা গিয়ে পৌঁছাবে। তো আমি এক্সাম্পল দিচ্ছি, হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে সাবমিট নামক একটা এইচটিএমএল ফাইল থাকবে, যে ফাইলের মধ্যে আমরা ডাটাটা রিডাইরেক্ট করে নিয়ে যাব। তো যদি আমি সাবমিট নামক এইচটিএমএল ফাইলে দিতে চাই তাহলে এখানে আমাদের লিখতে হবে সাবমিট ডট এইচটিএমএল। তো এইটা লিখার ফলে আমি যখন ফর্মটা সাবমিট করব তখন হচ্ছে রিডাইরেক্ট করে আমাদের সাবমিট ডট এইচটিএমএল পেজে নিয়ে যাবে। তো এই ফর্ম ক্রিয়েট করার সাথে সাথে আমাদের হচ্ছে একটা বাটন নিয়ে নিচ্ছি, যে বাটনের মধ্যে লেখা থাকবে হচ্ছে সাবমিট। ওকে, তো আমরা হচ্ছে দেখি এখন, এই দেখেন আমাদের এখানে একটা সাবমিট নামক বাটন চলে আসছে। এখানে দেখাচ্ছে সাবমিটে যদি আমি ক্লিক করি দেখা হচ্ছে ক্যান নট গেট সাবমিট ডট এইচটিএমএল। এটা কেন দেখাচ্ছে? কারণ আমি এই এই ফাইলের নামক আমাদের কোনো ফাইল বর্তমানে নেই, এর জন্য এটা খুঁজে পাচ্ছে না, বিধায় আমাদের দেখাচ্ছে যে এই নামক কোনো ফাইল নেই। তো আমরা এখন দেখব হচ্ছে ইনপুট ফিল্ড এবং হচ্ছে লেবেলের কাজ কি। তো আমরা লেবেল নিয়ে কাজ করার জন্য আমাদের লিখতে হবে লেবেল, লেবেল দিয়ে ফর। এখন ফর অ্যাট্রিবিউটের কি কাজ? ফর অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমরা লেবেলটা কেন ব্যবহার করতেছি এটা আমার নিজেদের ডেভেলপারদের বোঝানোর জন্য আমরা লিখব হচ্ছে ফর। ফরের ভিতরে আমরা লিখব হচ্ছে নেম। নেম লিখে আমি এখানে যেটা লিখবো হচ্ছে নেম, এই টেবিল স্টার্টিং এবং ক্লোজিং এই দুইটার ভিতরে আমরা যা লিখবো, যেই কন্টেন্ট গুলো দেবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে শো করবে। এবং এই ফর অ্যাট্রিবিউটের ভিতরে যা দেবো সেটা হচ্ছে শুধু ব্রাউজারই বুঝতে পারবে, কিন্তু কোনো ইউজার এটি দেখতে পাবে না। তো এই নেমের ভিতরে আমি নেম নিলাম হচ্ছে লেবেল, এবং এখানে একটি বিআর দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে ব্রেক। এখন এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে ইনপুট। ইনপুট মিন্স বোঝানো হয় যে আমাদের ইউজার ডাটা ইনপুট দিবে। তো ইনপুটের দেওয়ার সাথে সাথে ইনপুটের বেসিক স্ট্রাকচার চলে আসছে, এবং সেই সাথে আমাদের টাইপ নামক একটি অ্যাট্রিবিউট চলে আসছে। এখন এই টাইপের কাজ কি? আমরা ধরুন বিভিন্ন ধরনের ফর্ম নিয়ে কাজ করি, যেমন হচ্ছে এখানে নেম ফিল্ড, ইমেইল নিয়ে কাজ করি, পাসওয়ার্ড নিয়ে কাজ করি। দেখেন পাসওয়ার্ড ফিল্ডে যদি আমি কোনো কিছু টাইপ করি সেটা হচ্ছে ডট ডট হয়ে যাচ্ছে। এটার কারণ কি? পাসওয়ার্ড একটি সেন্সিটিভ জিনিস, তো এইটা হচ্ছে দেখানো যাবে না, বিধায় এটি অটোমেটিক ভাবে হিডেন হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে পাসওয়ার্ডের টাইপ, আমাদের টাইপ বলে দিতে হবে পাসওয়ার্ড। তো আমরা সিরিয়াল বেস আস্তে আস্তে সবই দেখি। এখন ইনপুটকে যখন আমরা কোনো সিএসএস নিয়ে কাজ করব তখন আমাদের একটি সিলেক্টর প্রয়োজন হবে। এখন সিলেক্টর কিভাবে লিখে? সিলেক্টর হচ্ছে আমাদের একটি ক্লাস দিতে হবে অথবা আইডি দিতে হবে। এখন আমরা আইডি এবং ক্লাস দুটোই দেখব যে কিভাবে লিখতে হয়। এক্সাম্পল, আমরা ধরেন একটা আইডি দিচ্ছি, আইডি লিখে আপনি হচ্ছে ইকুয়াল দিবেন, দেন হচ্ছে কোটেশন দিবেন, ডাবল কোটেশন দেওয়ার পর আপনি যে কোনো একটি নাম দিবেন। আমি এক্সাম্পল দিচ্ছি হচ্ছে নেম। নেম দিচ্ছি কেন? এই নেম দিয়ে হচ্ছে আমার আইডির নামটা হবে কি নেম, এবং সেই সাথে আমরা হচ্ছে দিচ্ছি ক্লাস। এখন ক্লাস এবং আইডির কাজটা কি? তো আইডি হচ্ছে আপনাদের স্পেসিফিক ভাবে একটা সিলেক্টরকে ধরানোর জন্য হচ্ছে আইডি ব্যবহার করা হয়। এখন আমি এই আইডির যে নামটা দিচ্ছি যে নেম, আমি যদি আইডিটা ব্যবহার করি শুধুমাত্র আমাদের এই ট্যাগটির জন্য এটি অ্যাপ্লিকেবল হবে। এবং ক্লাস ব্যবহার করা হয়, ধরুন আমি একই জিনিস এখানে দেখেন আমাদের সবগুলো ফর্মের ইনপুট ফিল্ডের একই ডিজাইন করে রেখেছি আমি।
তো এই একই সেম ডিজাইন যদি আমি আইডি দিয়ে করতে যাই তাহলে আমাদের বারবার ইউনিক ইউনিক আইডি দিয়ে আমাদের বারবার একই কোড লিখতে হবে। তো এইটা যেন না করতে হয় এর জন্য হচ্ছে আমি একটি ক্লাস তৈরি করে নিয়েছি কমন নামের, যেই ক্লাসটা ইউজ করলে আমাদের সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছে সব ফ্রম ইনপুট ফিল্ডেই। তো এই হচ্ছে ক্লাসের কাজ এবং আইডির মধ্যে হচ্ছে ডিফারেন্ট। তো যেখানে যেটা প্রয়োজন করা মানে ব্যবহার করা প্রয়োজন আমরা সেটি ব্যবহার করব। তো আমি ক্লাসেরও নাম দিচ্ছি হচ্ছে নেম ক্লাস। তো এরপর হচ্ছে আমাদের আপনি চাইলে হচ্ছে প্লেস হোল্ডার দিতে পারেন। প্লেস হোল্ডার মিনস আপনাকে এই ইনপুট ফিল্ডের ভিতরে দেখেন আমাদের এখানে লিখা যে ইন্টার ইউর নেম। তো এইটা আপনারা রিমুভ করতে পারবে না বা কোনো ইউজার রিমুভ করতে পারবে না, শুধু দেখতে পারবে। এখন এইটা দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? এটা দেওয়ার জন্য প্লেস হোল্ডার নামের আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, যেটা ব্যবহার করে আমরা যা লিখবো সেটা হচ্ছে দেখাবে। তো চলুন আমরা দেখি। ইন্টারভিউ নেম আমি প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিচ্ছি ইন্টারভিউ নেম। এখানে যদি আমি হচ্ছে আমাদের ফর্মের ভিতরে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কোনো কিছু আসতেছে না, কারণ হচ্ছে আমরা এখানে দুইটা ইউজ করে ফেলেছি। এখন একই জায়গায় হচ্ছে আইডি এবং ক্লাস ব্যবহার করার ফলে আমাদের এই প্রবলেমটা হয়েছিল। তো আমরা হচ্ছে যেটা আইডি প্রয়োজন শুধুমাত্র আইডি ব্যবহার করব, যেখানে আমাদের ক্লাস প্রয়োজন আমরা ক্লাসই ব্যবহার করব। তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং হচ্ছে লেবেলের কাজ কি এবং ইনপুট ফিল্ডের কাজ কি। তো এরপর হচ্ছে আমরা আরো বেশ কিছু ইনপুট টাইপ নিয়ে হ্যালো দেখব। স্যার, জি ভাইয়া। আইডি এবং ক্লাসটা আর একটু যদি বুঝাইতেন ভালো হইতো আর কি। আচ্ছা, আইডি দিয়ে হচ্ছে আপনাকে আইডি হচ্ছে সিএসএস এর একটি প্রপার্টি, বুঝতে পারছেন? এখন এই আইডি যদি আমি ব্যবহার করি, আইডি মিন্স আপনাকে নির্দিষ্ট একটি নামে ডাকা হবে। যেমন ধরুন আপনার নাম হচ্ছে জন, এখন আমি জন দিয়ে যদি ডাকি এটা কিন্তু আহ, মানে স্পেসিফিক ভাবে হলো না। কারণ কি, জন নামে আরো অনেক লোকই আছে, তাই না? তো এইটাকে বলা হচ্ছে ক্লাস, যে একই নামে হচ্ছে একাধিক থাকতে পারে। তো ওইটা হচ্ছে ক্লাস। এবং আইডি হচ্ছে স্পেসিফিক, মানে আপনার মা বাবার যদি একটি সন্তান থাকে সেই সন্তানের নাম যদি দেয় জন তাহলে এটা একটা স্পেসিফিক ভাবে হবে। যদি আপনার মা বাপ ডাক দেয় যে জন নামক জন কই, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা আমাকে ডাক দিয়েছে, তাই না? এখন আপনার মা বাবার যদি তিনটা সন্তান থাকে এবং তিনটা সন্তানের নামে যদি হচ্ছে থাকে জন, তাহলে এটা হচ্ছে ক্লাসের পর্যায়ে চলে যাবে। কারণ জন দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, তাই না? জন তো হচ্ছে তিনজনের নামই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাস ব্যবহার করব এবং হচ্ছে আইডি ব্যবহার করব। যখন আমাদের যেটা প্রয়োজন হবে আমরা ওইটা তখন ব্যবহার করব। বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি। জি। তো এখন আমরা লেভেলের মধ্যে হচ্ছে আরেকটা লেভেল নেই যেখানে হচ্ছে আমাদের ইমেল নিয়ে কাজ করব। তো ইমেল নিয়ে কাজ করার জন্য আমাদের হচ্ছে ইনপুট ফিল্ডের টাইপটা দিতে হবে ইমেইল। তো এটা হচ্ছে আমি বারবার করার কারণে আমাকে অটো সাজেস্ট করতেছে। তো আপনারা সবাই ট্রাই করবেন হচ্ছে হাতে লেখার জন্য। তো টাইপ যখন আমি ইমেইল দিচ্ছি তখন দেখেন আমাদের এখানে লেখা উঠতেছে যে ইন্টার ইউর ইমেইল। এখন আমি যদি এখানে মানে উল্টা পাল্টা জিনিস দিয়ে সাবমিট দেই তাহলে এটা কিন্তু সাবমিট হবে না। কারণ কি, ইমেইলের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যেটা যেটা হচ্ছে আপনার ইমেইলের ইউজার নেমের সাথে হচ্ছে যোগ হবে @gmail.com। এখন এই @gmail.com যদি আপনার এই ইমেল ফিল্ডের ভিতরে না দেন তাহলে হচ্ছে এই ইমেলটা ভ্যালিড হবে না এবং ডাটাবেজে এটা পৌঁছাবে না। তো এর জন্য আমাদের এই ইনপুট ফিল্ডের টাইপের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেল, যাতে করে আমরা একটি ভ্যালিড ইমেল নিতে পারি।
তো এই হচ্ছে ইমেইলের কাজ। আমরা চলে যাব হচ্ছে পাসওয়ার্ড। তো এখন আমরা দেখব পাসওয়ার্ড নিয়ে কাজ। পাসওয়ার্ড টাইপের ভিতরে আমাদের হচ্ছে লিখবো হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেখার ফলে যেটা হবে যে দেখেন আমি এখানে যাই লিখবো সেটা হচ্ছে ডট ডট হয়ে রূপান্তরিত হচ্ছে। তো এই পাসওয়ার্ড ফিল্ড আপনারা তখনই ব্যবহার করবেন যখন আপনারা কোনো পাসওয়ার্ড নিয়ে কাজ করবেন, আদারওয়াইজ পাসওয়ার্ড ফিল্ডের কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা সিরিয়াল বেজ আছে, এটা নিচে নিচে আছে। এখন আমাদের ফর্মে যেটা হচ্ছে একটা প্রবলেম হয়েছে যে সাইডে সাইডে চলে যাচ্ছে। এটার কারণ কি? এই সবগুলো হচ্ছে আপনার ইনলাইন ব্লক। এখন ইনলাইন ব্লকটা আবার কি? ইনলাইন ব্লক হচ্ছে একটি সেকশনের ভিতরে আপনার হচ্ছে বিভিন্ন সেকশন নিয়ে কাজ করা যায়। দেখেন আমি হচ্ছে একটা সেকশনের ভিতরে 3টা ইনপুট ফিল্ড নিয়ে ফেলছি, এটা হচ্ছে ইনলাইন ব্লক। আমি এটাকে যদি ব্লক করে দেই তাহলে হচ্ছে এই একটা ইনপুট ফিল্ডের জন্য একটা লাইনই থাকবে, পুরো লাইনটা এই নেম ফিল্ডটা নিয়ে নিবে। তো আমরা এই বিষয়ে আরো দেখবো, এটা হচ্ছে সিএসএস এর কাজ। তো আমরা এখন বেসিক ভাবে হচ্ছে এটা নিচে নিচে আনার জন্য আমরা বিআর ট্যাগটি ব্যবহার করব। বিআর দিয়ে হচ্ছে আমরা বারবার বলতেছি বিআর ট্যাগের কাজ হচ্ছে এটাকে ব্রেক করা। আমি যদি এখানে বিআর ইউজ করলাম যার ফলে হচ্ছে আমাদের এই লাইনটা নিচে চলে আসছে। আমরা 2টা করে বিআর ইউজ করব এখন, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার 2টা করে লাইন নিচে চলে যাবে। দেখেন আমাদের নিচে 2টা করে স্পেস হয়ে যাচ্ছে। এখন জিনিসটা একটু সিরিয়াল বেস চলে আসতেছে। আরো সিরিয়াল করব যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব। ওকে। তো ওকে, তো এরপর আসি আমাদের নাম্বার টাইপ নিয়ে কাজ করার জন্য। এখন এই নাম্বার টাইপটা কোথায় ব্যবহার করা হয়? আমরা ধরুন ইউজারের মোবাইল নাম্বারটা কালেক্ট করব। তো এখন কালেক্ট করার জন্য আমরা যদি হচ্ছে টেক্সট ব্যবহার করি তাহলে ইউজার যা ইচ্ছা তাই দিতে পারবে। ধরেন আমি যদি এখানে একটি লেবেল নেই, নাম্বার, এখন আমি ইনপুট ফিল্ড রাখলাম হচ্ছে টাইপ রাখলাম হচ্ছে টেক্সট। এখন এই প্লেস হোল্ডারের ভিতরে আমি লিখে দিলাম ইন্টারভিউ নাম্বার। এখন আপনারা এখানে দেখতে পাবেন যে হচ্ছে ভিতরে লেখা আছে ইন্টারভিউ নাম্বার, কিন্তু আমি নাম্বার ব্যতীত সবকিছু টাইপ করতে পারতেছি, নাম্বার টাইপ করতে পারতেছি, স্ট্রিং স্ট্রিং মানে টাইপ করতে পারতেছি। তো এটা তো হচ্ছে একটা ভ্যালিড নাম্বার হলো না। তো আমরা এই নাম্বারটিকে ভ্যালিড করার জন্য আমরা ব্যবহার করব নাম্বার নামক যে টাইপটা আছে এই টাইপ। তো চলুন দেখা যাক। আমি যদি এখানে টাইপের জায়গায় নাম্বার বসিয়ে দেই তাহলে এখন আপনারা খেয়াল করবেন যে হচ্ছে যে এখানে আমি এখন যাই দিচ্ছি কোনো কাজ করতেছে না। আমি এখন অনেক কিছুই টাইপ করতেছি কিন্তু উঠতেছে না। আমি যখনই নাম্বার প্রেস করব তখন দেখেন ঠিকই উঠতেছে। তো এই হচ্ছে নাম্বার বেসিক ভাবে ভ্যালিডেশন করা আর কি। তো এরপর আমরা চলে যাব হচ্ছে ডেট অফ বার্থ নিয়ে। এখন আপনারা ডেট অফ বার্থ কোথায় ব্যবহার করবেন? ডেট অফ বার্থ বা হচ্ছে ডেট নিয়ে কাজ, আমরা হচ্ছে মূলত ডেট নিয়ে কাজ করব। দেখেন আমাদের এমন কোনো প্রয়োজন হয়ে থাকে যখন আমরা আমাদের এই দুর্বার আইটি ইনস্টিটিউটে যখন আপনারা লগ ইন করেছেন, তো একটা নির্দিষ্ট টাইমে বা হচ্ছে নির্দিষ্ট তারিখে লগ ইন করেছেন, তাই না? তো এইটা আমরা বুঝবো কিভাবে যে আপনি কত তারিখে বা কখন আপনি এই জায়গায় রেজিস্ট্রেশন করেছেন? তো এইটা বোঝার জন্য আমাদের হচ্ছে এই ডেট নামক টাইমটা ব্যবহার করি, ডেট নামক টাইপটা ব্যবহার করি। তো এই টাইপ ব্যবহার করলে আমরা হচ্ছে আহ, ওই তারিখে যেই দিন আমরা হচ্ছে ফর্ম সাবমিট করব সেই দিন আমরা এই ডেট এবং হচ্ছে টাইমটা দেখতে পাবো। ওকে।
তো চলুন আমরা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি। আমরা হচ্ছে আরেকটি লেভেল নিচ্ছি যেটা হচ্ছে ডেট, এবং ইনপুট নিচ্ছে হচ্ছে ডেট। এখন এই ডেটটা আমরা এই যে টাইপের ভিতরে আমরা হচ্ছে ভ্যালু দিচ্ছি ডেট। আমি এখানে ডেট না দিয়ে যদি আমরা হচ্ছে লিখি টেক্সট, তাহলে দেখেন এখানে আমাদের আহ এটা হচ্ছে দেখেন আমাদের কোনো মানে ভ্যালুই আসতেছে না, তাই না? উপরে লেভেলে লেখা আছে ডেট, বাট হচ্ছে একটা ইনপুট ফিল্ড চলে আসছে যেটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে যদি আমরা ডেট দেই, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ডেট সিলেক্ট করার মতো একটা অপশন চলে আসছে। তো আমরা এই হচ্ছে ডেট সিলেক্ট করার একটা অপশন। তো আপনারা যাদের ডেট নিয়ে কাজ করার প্রয়োজন হবে, যখন ডেট নিয়ে কাজ করার প্রয়োজন হবে তখন আপনারা এই ডেট টাইপটা ব্যবহার করবেন। তো এরপর আসি আমাদের হচ্ছে এই রেডিও ট্যাগ। এটাকে বলা হচ্ছে রেডিও ট্যাগ। যখন আমাদের কোনো ফর্ম সাবমিট করার সময়, যেমন হচ্ছে ফেসবুক যখন আমরা খুলি, তখন ফেসবুক আইডি ওপেন করার সময় আমাদের সিলেক্ট করতে বলে যে আপনি কি মেল অর ফিমেল। তো আমাদের এই মেল অর ফিমেল সিলেক্ট করার জন্য আমাদের রেডিও ট্যাগ ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে কোনো অনলি একটা ট্যাগকেই সিলেক্ট করার জন্য হচ্ছে এই রেডিও ট্যাগটা ব্যবহার করা হয়। যেমন এটা ব্যবহার হয় আপনার জেন্ডারের ক্ষেত্রে, আপনি হচ্ছে মেল আর ফিমেল, যেমন হচ্ছে আপনি তো একসাথে দুইটা হবেন না, তাই না? যে মেল আর ফিমেল দুইটা তো একসাথে হবেন না, যে যে কোনো একটা হবেন। তো মেল ধরেন আপনি যদি মেল হন, তাহলে দেখেন ফিমেলের এখান থেকে মার্কটা চলে গেছে। আমি এখন যদি ফিমেলে ক্লিক করি, তাহলে হচ্ছে মেল থেকে চলে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করব। যেমন ধরেন আপনি বিকাশে পেমেন্ট করবেন, নাকি নগদে পেমেন্ট করবেন, নাকি ব্যাংকে পেমেন্ট করবেন। তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেওয়ার জন্য এই রেডিও ট্যাগটা ব্যবহার করব। তো চলুন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি। একটা লেভেল নিয়ে নিচ্ছি যেটার নাম দিচ্ছি হচ্ছে রেডিও। এখন এই টাইপের ভিতরে হচ্ছে আমি রেডিও দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখন এই সিলেক্টর আমরা দেখব। তো দেখেন আমি হচ্ছে এখানে, এখন দেখেন আমরা হচ্ছে সিলেক্টরের পাশে লেখা আছে রেড। এখন ধরেন আপনি এখানে 10টা কালার আছে, এখন আপনি রেড কালারটা চুজ করবেন। তখন আপনার প্রয়োজন হবে কি এই রেড কালারের পাশে এটা সিলেক্ট করে দেওয়া। তো এই হচ্ছে আমরা মাল্টিপল অপশন নিয়ে কাজ করতে পারি, রেড, ব্লু। তো এখানে আমরা যদি জেন্ডার জায়গায় দিই কালার, তো দেখেন এখানে আমাদের মাল্টিপল অপশন চলে আসছে। তো এই হচ্ছে আমাদের রেডিও ট্যাগের কাজ। তো আমরা এখন দেখব হচ্ছে এই চেক বক্সের কাজ কি, বা চেক বক্স কেন ব্যবহার করা হয়। চেক বক্স মূলত হচ্ছে মাল্টিপল অপশন সিলেক্ট করার জন্য এই চেক বক্স গুলো ব্যবহার করা হয়। এক্সাম্পল, আমি যদি এখানে কালারের যে বিষয়টা দেখাইলাম, সেটা হচ্ছে ধরেন আপনি একটা জামা কিনবেন, একটা টি শার্ট কিনবেন যেটা হচ্ছে রেড কালার হবে, এবং আপনি একটা শার্ট কিনবেন যেই কালারটা হচ্ছে ব্লু হবে। তো আপনার তো দুইটাই প্রয়োজন, তাই না? সেই ক্ষেত্রে আপনাকে এই চেক বক্স নামক ইনপুট ফিল্ডটা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা হচ্ছে ব্যবহার করে দেখি। আমি হচ্ছে মাল্টিপল চেকবক্স নিচ্ছি যাতে আপনাদের বোঝা সুবিধা হয় আর কি। তো তো এখন দেখেন আমাদের এই চেক বক্সের এই যে যে চেক বক্স, এটা চেক বক্সের নিচে দেখেন, খেয়াল করে দেখেন যে চেক 1, চেক 2, চেক 3। এখন আমাদের এখানে ধরেন তিনটাই আমাদের সিলেক্ট করার প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি আমি রেডিও ট্যাগটা ব্যবহার করতাম, তাহলে কিন্তু সিলেক্ট করতে পারতাম না। তো
তো এর জন্য আমাদের যখন মাল্টিপল কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করার প্রয়োজন হবে তখন আমরা এই চেকবক্সটি ব্যবহার করব। তো এরপর আসি আমাদের হচ্ছে সিলেক্টর নিয়ে কাজ করা, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইমে কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় আমাদের কান্ট্রিটা দিতে বলে, যেমন হচ্ছে আমি কোন দেশের পাবলিক, তাই না? তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেব যে হচ্ছে আমরা কোন দেশের। তো এটা সিলেক্ট করার জন্য আমাদের সিলেক্টর নামক একটি ট্যাগ ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এটা দেখি। আমরা সিলেক্টর ট্যাগের ভিতরে একটি আগে লিখবো হচ্ছে সিলেক্ট। সিলেক্ট লিখে ইন্টার প্রেস করলে আমাদের হচ্ছে সিলেক্টের একটি নাম দেওয়ার প্রয়োজন হবে, কারণ আমরা যখন এই সিলেক্ট ট্যাগ নিয়ে কাজ করব, যেহেতু এটার ভিতরে মাল্টিপল ডাটা থাকবে, তো এটা বোঝার সুবিধার্থে আমাদের এখানে একটা নাম দিতে হবে। ধরেন সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট নাম্বার অর কান্ট্রি, যাই হোক। তো আমি এখানে হচ্ছে অপশন দিয়ে দিচ্ছি, যে অপশন ভ্যালু 1। ভ্যালু 1 এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ। তো এরপর হচ্ছে আমি লিখি হচ্ছে ভ্যালু 2। ভ্যালু 2, এখন এই ভ্যালুর কাজটা কি? ভ্যালুর কাজ হচ্ছে আপনি যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন, ধরেন আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দিলেন, এখন ইন্ডিয়া সিলেক্ট করলে আমি ডাটাবেজে এটাকে ইনপুট নেব কিভাবে? কারণ এখানে তো 3টা আছে। এখন আমরা এটা ধরবো কিভাবে যে ইউজার কোনটা সাবমিট করলো, সে ইউএস এর নাকি হচ্ছে বাংলাদেশ নাকি ইন্ডিয়া? তো এইটা বোঝার সুবিধার্থে আমরা এই ভ্যালু অপশনের ভিতরে যে ভ্যালু আছে, তো এই ভ্যালু নামক প্রপার্টির ভিতরে আমরা হচ্ছে নেম দিয়ে দেব, যে হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে দিয়ে দেব বাংলাদেশ। এখন এইটা দেওয়ার সুবিধা কি? সুবিধা যখন যখন আমরা এটা বাংলাদেশ সিলেক্ট করে দেব, তখন আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করব আর কি। ভ্যালুটা আমরা ডাটাবেসকে বলে দেব যে ইউজার যখন বাংলাদেশ ক্রিয়েট করবে, তখন তুমি ভ্যালু হিসাবে এই বাংলাদেশটাকে নিয়ে নাও, ডাটাবেসে সাবমিট করে দাও। তো এই হচ্ছে সিস্টেম। তো আশা করি আপনারা এই এই বিষয়টা নিয়েও ক্লিয়ার হয়েছেন অপশন নিয়ে। এরপর আমরা চলে যাব হচ্ছে মেসেজ, ইউর মেসেজ। আমরা যখন কোনো ওয়েবসাইটের ভিতরে ফর্ম সাবমিট করতে যাই, যেমন ধরুন আমি আহ, আচ্ছা দুর্বার নাই, আমি হচ্ছে দেখেন, আমাদের যদি কখনো কন্টাক্ট আস মানে কন্টাক্টের জন্য প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু অপশন লাগে, যে হচ্ছে সাবজেক্ট, নেম, ইমেল। তো এই সব বিষয় হচ্ছে মেসেজ আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের মাল্টিপল লাইন নিয়ে কাজ করার প্রয়োজন হবে। তো এখন আমাদের যদি এক লাইন নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমরা জাস্ট ইনপুট ফিল্ডের টাইপটা যদি টেক্সট দিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা এক লাইন বা হচ্ছে 2-3 লাইন নিয়ে কাজ করতে পারবো। কিন্তু বেটার ওয়ে হয়, মাল্টিপল লাইন নিয়ে কাজ করার জন্য আমাদের টেক্সট এরিয়া নামক একটি ট্যাগ আছে, তো এই ট্যাগটা ইউজ করার জন্য। তো এই ট্যাগ ইউজ করলে আমাদের ইচ্ছা মতো এই ফিল্ডটাকে ছোট বড় করে নিতে পারবো আমাদের মাল্টিপল লাইনটা লেখার জন্য। তো চলুন আমরা হচ্ছে এইটা দেখে নিই। আমরা লেবেলে দিলাম হচ্ছে মেসেজ, এবং হচ্ছে ইউজ করতেছি টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া ইউজ করার জন্য আপনাকে এখানে ট্যাগ লিখতে হবে, টেক্সট এরিয়া লিখে ইন্টার প্রেস করলে আপনাকে হচ্ছে বেসিক যে স্ট্রাকচার সেটা চলে আসবে। তো আমরা দেখি এটা কেমন হয়ে আসছে। আমাদের ডিফল্ট ভাবে এটা এমন হয়ে আসছে। তো আমাদের যদি নির্দিষ্ট ছোট বড় করা প্রয়োজন হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা রো এবং কলাম ইউজ করব। তো চলুন আমরা হচ্ছে রো এবং কলাম ইউজ করে দেখি। তো আমরা যদি হচ্ছে রো দেই হচ্ছে 10 এবং কলাম দেই হচ্ছে 30, আমরা কলাম দিলাম হচ্ছে 50। এখন দেখেন কলাম, এখন রো যদি দেই সেটা কি হচ্ছে?
রো দেওয়ার ফলে আমাদের নিচের যেই অপশনটা, এটা যে নিচের দিকে স্পেসটা বাড়তেছে, এটা হচ্ছে আমাদের রোর কাজ। ওকে। আর কলামের কাজ হচ্ছে আমাদের এই যে সাইডের দিকে হচ্ছে লং হবে। এই সাইডের দিকে আমি যত বড় করতে চাই, আমাদের এই কলামটা তত বড় দিতে হবে। তো আমি হচ্ছে এখানে যদি রো দেই 5 এবং হচ্ছে কলাম দেই হচ্ছে ধরেন 100, তাহলে দেখেন আমাদের ইনপুট ফিল্ডের যে টেক্সট এরিয়া এটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ছোট করে নিচ্ছি, আমরা 10 করে দিচ্ছি। আর 10 করলে দেখেন আমরা রো দিচ্ছি হচ্ছে 2। এখন দেখেন আমাদের সুন্দর একটা শেপ শেপ হয়ে গিয়েছে। তো আমরা এখানে হচ্ছে বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক করে দিচ্ছি। এখন দেখেন মেসেজের এখানে যখন আমরা ক্লিক করব, তখন আমরা এখানে দেখতে পাবো যে হচ্ছে একটা টেক্সট, তাই না? তো এই টেক্সটের ভিতরে যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, তাহলে আপনার ইন্টারভিউর মেসেজ আপনি এই টেক্সট এর ভিতরে লিখে দিবেন। তাহলে যেইটা হবে আসলে দেখাচ্ছি। এইটা ইন্টারভিউর মেসেজ চলে আসছে। এখন আমরা যদি আহ, এইটাকে হচ্ছে নিয়ে, মানে এইটা টেক্সট এরিয়ার ভিতরে মানে ডিফল্ট ভাবে যদি আমরা কোনো ভ্যালু দিয়ে দিতে যাই, সেক্ষেত্রে হচ্ছে ক্লোজ এবং স্টার্টিং এবং ক্লোজ এই ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিব। ওকে। তো এই হচ্ছে আমাদের ফর্মের কাজ। বেসিক একটা ফর্ম তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হয়, আশা করি আপনারা সব বুঝেছেন। এখন এই ফর্ম নিয়ে আপনাদের কি কোনো কনফিউশন আছে? আপনারা সকালে রেসপন্স করবেন প্লিজ। না স্যার, না। ওকে। আপনাদের যদি হচ্ছে এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, বা হচ্ছে আপনাদের যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন যদি কোনো বোঝার কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের দুর্বার আইটি অফিসিয়াল ফেসবুক গ্রুপে আপনারা মেসেজ করবেন। তাহলে আমাদের সাপোর্ট টিম আপনাদের সহযোগিতা করবে। তো এরপর হচ্ছে আমরা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়, এখানে ফর্মটা অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমরা যেটা আজকে তৈরি করলাম সেই ফর্মটা কিন্তু ভাঙা ভাঙা হয়ে আসছে, কোনো মানে ডিজাইন নেই, তাই না? তো এই ডিজাইনের নিয়ে যখন আমরা কাজ করব, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা এমন একটি সুন্দর ফর্ম তৈরি করে ফেলবো। তো আমাদের এইচটিএমএল এর যেই বেসিক আপনার মডিউল গুলো ছিল, তো হচ্ছে আমাদের এইচটিএমএল এর সকল মডিউল গুলো কভার করা হয়েছে। তো আমরা আজকে থেকে হচ্ছে আমরা সিএসএস এর দিকে মুভ করব ইনশাল্লাহ। আজকে আপনাদের সিএসএস নিয়ে বেসিক ধারণা দেওয়ার ওকে ট্রাই স্যার। করব। আপনারা সবাই গুরুত্বপূর্ণ সহকারে আমাদের এই সিএসএস গুলো দেখার ট্রাই করবেন। আচ্ছা, আমাদের এট ফার্স্ট যদি আমরা কোনো সিএসএস নিয়ে কাজ করার প্রয়োজন হয়ে থাকে, এখন সিএসএস কি? তো সিএসএস এর মূল বিষয়টা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? তো সিএসএস দিয়ে হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটকে, ধরুন আমরা একটা বিল্ডিং তৈরি করতে চাইতেছি। বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমাদের হচ্ছে রড সিমেন্টের প্রয়োজন হয়। রড সিমেন্ট দিয়ে আমরা একটা খাম্বা বা কলাম তৈরি করি, তাই না? এরপর হচ্ছে ঘর তো তখন একটা স্ট্রাকচার হলো। বাট যখন আমরা এটাকে সুন্দর করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইট বালু সিমেন্ট দিয়ে হচ্ছে আমাদের ঘরটা আরো কালারফুল করা লাগে। রং দিয়ে কালারফুল করার পর আমরা এটাকে সুন্দর একটা রুম পাই আর কি। তো এই সেম জিনিসটা হচ্ছে কাজ করা হচ্ছে সিএসএস। তো সিএসএস দিয়ে একটি ওয়েবসাইটকে আরো সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো আমরা হচ্ছে এই সিএসএস এর ফুল মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট হচ্ছে আপনার স্টাইল করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা আশা করি সিএসএস নিয়ে বেসিক ধারণা পেয়েছেন,
এবং হচ্ছে আমরা সিএসএস নিয়ে মূল আলোচনা এবং হচ্ছে শুরু করে দেব। তো আমরা হচ্ছে টু ডু লিস্টে চলে যাই। এখন টু ডু লিস্টে আমরা হচ্ছে ফর্ম নিয়ে কাজ করেছি। তো আমরা হচ্ছে এইচটিএমএল ফর্মটা আজকে কভার করে ফেলেছি। তো হচ্ছে এর জন্য আমরা এখানে লিখে দেব হচ্ছে, আচ্ছা যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছি। আমরা গত ক্লাসে আমরা অ্যাট্রিবিউট গুলো দেখাইছি, যেমন হচ্ছে একটা ইমেজ যদি আমরা শো করাতে যাই ব্রাউজারে, সেই ক্ষেত্রে আমাদের এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এবং ইমেজের যদি হচ্ছে কোনো নাম দিতে চাই, সেই ক্ষেত্রে এএলটি ট্যাগ ব্যবহার করা হয়। আমরা আজকে দেখেছি হচ্ছে আইডি কিভাবে কাজ করে, ক্লাস কিভাবে কাজ করে। এখন আমরা সিএসএস নিয়ে যখন দেখব, তখন আমরা দেখব হচ্ছে স্টাইল কিভাবে কাজ করে বা স্টাইল কিভাবে কাজ নিয়ে কাজ করতে হয়। তো আমরা হচ্ছে টাইটেল দেখেছি, অ্যাট্রিবিউট সকল ব্যবহার দেখেছি। তো আমরা এখন দেখব হচ্ছে সিএসএস এ। তো আমাদের হচ্ছে মূল বিষয়গুলো যেটা ছিল, যে হচ্ছে এইচটিএমএল এর ফর্মের ভিতরে, সেটা হচ্ছে সরি, ফর্মের ভিতরে না, লিঙ্ক তো দেখাইছে আপনাকে, অ্যাকশন নামের যে লিঙ্কটা আপনাদের দেখানো হয়েছে, যে হচ্ছে আমি যদি এখানে চলে যাই, এখানে যেই অ্যাকশন ডট এইচটিএমএল দিছি, এটা হচ্ছে একটা লিঙ্ক, বুঝতে পেরেছেন? তো এই লিঙ্কের কাজটাও কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি, এই স্টেপ দেখিয়েছি এবং সোর্স সবকিছু দেখানো হয়েছে। এবং আপনাদের গত ক্লাসে এসইওর যেই কাজটা ছিল, হেডার নিয়ে, এগুলো হচ্ছে আপনাদের দেখানো হয়েছে, যেটার নাম হচ্ছে সিমেন্টিক এলিমেন্টস বলে আর কি। তো এখন আমরা চলে যাব হচ্ছে এইচটিএমএল এর ইনলাইন ভ্যাস হচ্ছে ব্লক এলিমেন্ট কিভাবে কাজ করে, এবং কোনটা ব্লক এলিমেন্ট এবং কোনটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো চলুন আমরা এটি হচ্ছে দেখি। আমরা এখন সিএসএস ক্লাস নেওয়ার জন্য আমরা এখানে লিখব সিএসএস ক্লাস ডট এইচটিএমএল। তো এইটা লিখে আমরা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলবো। এখন আমাদের এখানে আমরা টাইটেলের জায়গা লিখে দেব হচ্ছে সিএসএস। তো এরপর হচ্ছে আমরা বডিতে হচ্ছে সিএসএস করব। তো আমরা হচ্ছে এই সিএসএস টাকে রান করে নিচ্ছি, সিএসএস ক্লাস ডট এইচটিএমএল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে সিএসএস, এই ইউআরএলটা লেখার পর আমাদের সিএসএস পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা সিএসএস এর ভিতরে কোনো কিছু না লেখার ফলে আমাদের এখানে পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো চলুন আমরা হচ্ছে ইনলাইন এবং হচ্ছে ব্লক এলিমেন্ট নিয়ে কিভাবে কাজ করে সেটি দেখি। আমরা হচ্ছে একটা হেডার নিয়ে নিচ্ছি, হেডারের মধ্যে ইস2 নিয়ে নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি inlined element and block element। তো আমরা এই যে h2 লিখলাম, আমরা h2 একটা হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ কি করে, একটা ফুল, এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এইটা পুরো একটি জায়গা নিয়ে নিয়েছে, মানে এই পুরো লাইনটাই কভার করে ফেলেছে এই হেডিং নামক যে ট্যাগটা আছে। তো আমি যদি হচ্ছে আরেকটি ট্যাগ নেই, আরেকটি ট্যাগ যদি আমরা নেই h3, তো এখানে যদি আমরা লিখি টেস্ট, তাহলে দেখেন এই এটা h3 আমি যদি হচ্ছে পাশাপাশিও লিখি, তাহলেও দেখবেন আপনারা এটা নিচে চলে গিয়েছে। এ দেখেন এখানে h3টা কই চলে আসছে, নিচে চলে আসছে। এর কারণ কি, এইচটি মানে হেডিং, এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মিন্স বোঝানো হয় যে আমার জায়গা আমি একাই দখল করব, আমি যে রুট দিয়ে যাব ওই রুটে অন্য কেউ চলতে পারবে না। ব্লক এলিমেন্ট হচ্ছে এমন ভাবে কাজ করে। এবং ইনলাইন এলিমেন্ট হচ্ছে আপনারা দেখবেন একই রাস্তায়
দুইটা ডিভাইড করা থাকে, এক রাস্তা দিয়ে আসে এবং আরেক রাস্তা দিয়ে যায়। তো এইটা হচ্ছে আপনার ইনলাইন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ডিভ নামক একটি ট্যাগ নিয়ে কাজ করব আমরা পরবর্তীতে। এই ডিভ ট্যাগের ভিতরে ডিভ একটা ব্লক এলিমেন্ট। তো এই ডিপ ট্যাগ যদি আমি হচ্ছে এখানে একটি কালার করে দিচ্ছি, আমরা এখন ইনলাইন সিএসএস কিভাবে কিভাবে ইউজ করে সেটা আমরা দেখব। তো ইনলাইন সিএসএস করার জন্য আমাদের এট ফার্স্ট লিখতে হবে স্টাইল। স্টাইল কেন লিখতে হবে? আমরা এই ট্যাগকে বলে দিচ্ছি তুমি এখন স্টাইল হও, আমি এখন যে প্রপার্টি এবং ভ্যালু গুলো ব্যবহার করব এটার উপরে ডিপেন্ড করে তুমি ব্রাউজারে স্টাইল দেখাও। তো আমি এই ডিপকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি। এট ফার্স্ট হাইট দিচ্ছি আমি 100 পিক্সেল। এখন এই যে আমি পিক্সেল দিলাম, পিক্সেল কেন দিলাম? এখন 100 পিক্সেল আছে, পিক্সেলের পরিবর্তে আপনি পার্সেন্টেজ দিতে পারেন, মানে 100%। তারপর হচ্ছে আর এম দিতে পারেন। তো এইভাবে অনেক ভ্যালু আছে। তো হচ্ছে আমরা কাজ করতে করতে দেখব। তো এরপর হচ্ছে আমরা একটা উইথ দিয়ে দিচ্ছি। উইথ এর কাজ হচ্ছে আমাদের উইথ এর কাজ হচ্ছে আমাদের সাইট ভিত্তিক যদি কোনো কাজ করানো লাগে সেক্ষেত্রে আমরা উইথ দেব। উইথ দিলাম হচ্ছে আমরা 50 পিক্সেল। তো দেখেন আমাদের এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না। কারণ কি? আমরা এখানে কোনো শুধু ডিভ নিয়েছি, বাট হচ্ছে কোনো এলিমেন্ট দেইনি। আমরা যদি হচ্ছে পি ট্যাগ নেই এবং হচ্ছে লিখি, তো দেখেন এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট 2, ইনলাইন এলিমেন্ট 3 এভাবে চলে আসছে। কারণ কি? আমরা এটাকে নির্দিষ্ট উইথ দিয়ে বলে দিচ্ছি যে তুমি এই পরিমাণে চেপে যাও। তো আমি উইথ যদি না দেই সেক্ষেত্রে কি হবে? দেখেন উইথ না দিলে আমাদের এটা সুন্দরভাবে শো করাচ্ছে। এখন এটাকে আমি যদি ইন্সপেক্ট করি, দেখেন আমি যদি এই ইন্সপেক্ট করার পর আমি এলিমেন্ট থেকে যদি এখানে চলে আসি, দেখেন আমাদের এই ট্যাগটি পুরো একটা জায়গা দখল করে নিয়েছে। তো আমি যদি হচ্ছে যে ডিপটা লিখলাম মাত্র, এই ডিপটাকে সিলেক্ট করে এখানে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি স্ক্রিন জুড়ে ও জায়গা নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে ডিপ, বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। এবং আমরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট দেখব। ইনলাইন ইনলাইন এলিমেন্ট কি? ইনলাইন এলিমেন্ট হচ্ছে যেমন হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করে, যেমন হচ্ছে এ একটা ট্যাগ, এই এ ট্যাগটা হচ্ছে ইনলাইন। ইনলাইন এখন ধরেন আমি ইনলাইন এলিমেন্ট 1 এর এই জায়গায় হচ্ছে আমি লিখবো এ ট্যাগটি ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব? এখানে আমি জাস্ট লিখে দেব এ। এ লিখে ইন্টার প্রেস করলে আমাদের এই ট্যাগের ভিতরে আরেকটি অপশন চলে আসছে। আমি একটি লিংক দিয়ে দিচ্ছি google.com এর, এবং এখানে লিখছি গো গুগল। তো দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনলাইন এলিমেন্ট 1 এর পরিবর্তে আমাদের লেখা আছে গো গুগল। এইটা লিখছি, এখন এটা আমাদের এক লাইনের ভিতরে শো করতেছে। কারণ কি? এটা হচ্ছে ইনলাইন একটা ট্যাগ। তো এইভাবে আমাদের অনেক ইনলাইন ট্যাগ আছে। তো আমরা হচ্ছে কাজের সুবিধার্থে আমরা পরবর্তীতে দেখব, যেমন হচ্ছে স্প্যান আছে, স্ট্রং আছে, তো ইমেজ ট্যাগ আছে, এটি একটি ইনলাইন, তারপর বাটন ট্যাগ আছে, এটা একটা ইনলাইন। তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইনলাইন এবং সিএসএস, মানে ইনলাইন এবং হচ্ছে ব্লক এলিমেন্ট নিয়ে কিভাবে কাজ করে।
তো এই বিষয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপনারা কি বুঝতে পেরেছেন ইনলাইন এবং ব্লক এলিমেন্ট কিভাবে কাজ করে? আশা করি বুঝতে পেরেছেন। আপনারা হচ্ছে কোনো রেসপন্স করতেছেন না, আমি পরবর্তী সেকশনটা নিয়ে আলোচনা করি। আমরা ধরেন এখন এই যেই হেডিংটা নিয়ে কাজ করলাম, যে H2 ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট যেটা হয়েছে, এখন আমরা এটাকে একটি কালার করে নিব। ধরেন আমরা এখন সিএসএস এর বেসিক সিনট্যাক্স দেখব এবং স্ট্রাকচার দেখব। এখন সিএসএস তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা আমরা আপনাদের এখনই দেখাইলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এবং হচ্ছে ইন্টারনাল সিএসএস, মানে হচ্ছে আপনি যেই পেজে সিএসএস নিয়ে কাজ করবেন, ঠিক ওই পেজের ভিতরে আমরা সিএসএস যেটা কি করব, ওইটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন ইনলাইন সিএসএস লেখার সিস্টেম হচ্ছে, এই হেড ট্যাগের ভিতরে আমরা হচ্ছে লিখবো হচ্ছে স্টাইল। স্টাইল লিখে এর ভিতরে আমরা এখন যা যা প্রপার্টি বা ভ্যালু বা আমরা এখানে যা দেই, সব হচ্ছে আপনার ইনলাইন সিএসএস হবে। এখন আমি যদি চাই যে হচ্ছে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, তো এটি কিভাবে ব্যবহার করব? তো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের এখানে লিখতে হয় যে লিংক। আমরা লিংক কাকে করতেছি? সিএসএস কে লিংক করতেছি। তো সিএসএস কে লিংক ট্যাগ লিখবো, এন্ড হচ্ছে রিলেশন। রিলেশন কার সাথে? স্টাইল শিটের সাথে। এটা আমাদের ডিফল্ট ভাবে লিখতে হবে যে স্টাইল শিট। স্টাইল শিট না দিলে ব্রাউজার বুঝতে পারবে না যে আসলে এই সিএসএস এর কাজটা কি, বা ভালোভাবে কাজ করবে না। তো এখানে এই স্ক্রিপ্ট যেটাকে দেখতেছেন, তো হচ্ছে এই স্ক্রিপ্ট দিয়ে বোঝাচ্ছে যে স্টাইলটা আমরা কোথায় করব। তো এখানে আমরা HTML CSS নামক একটি স্টাইল ফাইল নিয়ে নিচ্ছি। আমরা অলরেডি হচ্ছে আমি ফাইলটা ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা এই সিএসএস এর মধ্যে আমরা এই হেডিং ট্যাগটাকে স্টাইল করব। এখন সিএসএস দিয়ে স্টাইল করার জন্য আমাদের এই হিট ট্যাগটাকে আগে মার্ক করতে হবে এবং ব্রাউজারকে বুঝিয়ে দিতে হবে যে আমি এই লাইনটা নিয়েই কাজ করতেছি। তো চলুন আমরা দেখি যে এই লাইনকে কিভাবে মার্ক করব। তো আপনাদের এর আগে আমি দেখিয়েছি যে আইডি এবং ক্লাস কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি এখানে একটি এক্সাম্পল আইডি ব্যবহার করতেছি, যে আইডির নাম দিচ্ছি হচ্ছে হেড 1। হেড 1 আপনি হচ্ছে আইডির ভিতরে আপনার যেইটা ইচ্ছা আপনি সেই নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এইটাকে আমি হচ্ছে ইন্টারনাল সিএসএস করে দেখাবো। তো ইন্টারনাল আইডি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শিফট হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ হ্যাশটা কিভাবে উঠাবেন? শিফটে প্রেস করে 3 প্রেস করলে আপনার হ্যাশ উঠে যাবে। এন্ড হচ্ছে আমি যে আইডি নামটা দিলাম যে হচ্ছে হেড 1, এইটা ট্যাগ দেব সিলেক্টর। এটাকে এই হেড 1 এটা হচ্ছে একটি সিলেক্টর। এবং আমরা হচ্ছে এখন সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হচ্ছে কার্লি ব্রেসেস, যেটাকে আমরা মানে সেকেন্ড ব্র্যাকেট নামে চিনি। এটাকে হচ্ছে প্রোগ্রামিং ভাষায় হচ্ছে বলা হয় কার্লি ব্রেসেস। তো এখন আমরা এটাকে হচ্ছে কালার করব। তো এই হেড 1 কে কালার করব। কালারটা কিভাবে করব? তো চলুন দেখি। কালার করার জন্য আমাদের হচ্ছে কালার নামক এক প্রপার্টি নিতে হবে এবং ক্লোন দিয়ে আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা কি কালারটা নিয়ে এখন কাজ করব। তো এক্সাম্পল ধরেন আমি রেড নিয়ে কাজ করব, আমি এখানে লিখে দিলাম রেড কালার। দেখেন এখন আমাদের ব্রাউজারে যদি আমি রিফ্রেশ করি, তাহলে
এটা রেড হয়নি। আচ্ছা, এটা রেড না আসার কারণ হচ্ছে আমি সেভ দিয়েছিলাম না, এর জন্য আর কি রেড আসেনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এই টেক্সটটা রেড হয়ে গিয়েছে। রেড, আমি এখন আপনি চাইলে যে কোনো সেটাই ইউজ করতে পারবেন। রেড এর পরিবর্তে যদি আমি ব্লু ইউজ করি, সেটাও দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা ব্লু হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে কালার প্রপার্টিটা ব্যবহার করতে পারি। সেই সাথে আমরা হচ্ছে মাল্টিপুল প্রপার্টি ব্যবহার করতে পারি, আমাদের কোনো প্রবলেম নাই। তো আমরা ধরুন আমরা এই টেক্সটটাকে আমরা হচ্ছে সেন্টার পজিশনে নিয়ে আসব। তো এই সেন্টার পজিশনে নিয়ে আনার জন্য আমাদের এখানে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কি হবে? আমরা যদি সেন্টারে চাই তাহলে আমরা লিখে দেবো সেন্টার। সেন্টার লিখার ফলে দেখেন এই টেক্সটটা এখন এখানে চলে গিয়েছে। তো আমরা চাইলে এটাকে লেফট রাইটে নিয়ে যেতে পারি। এখন আমরা এখানে যদি লিখি রাইট, তাহলে দেখেন এইটা রাইটে চলে গিয়েছে। ঠিক সেম ভাবে হচ্ছে আপনারা হচ্ছে লেফটেও নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে লেফট দেখাচ্ছি না, কারণ ডিফল্ট ভাবে লেফটই থাকে। এটাকে আমি সিএসএস দিয়ে কি মাঝখানে নিয়ে আসলাম। তো এরপর আমরা হচ্ছে দেখব, আমরা এখন দেখলাম যে আইডি কিভাবে ব্যবহার করতে হয়। এখন যদি আমরা দেখি যে ক্লাস কিভাবে ব্যবহার করতে হয়, এখন এই ক্লাস ব্যবহার করার জন্য আমি H3 ট্যাগের ভিতরে লিখে দিলাম হচ্ছে ক্লাস। ক্লাস দিয়ে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফন্ট, সরি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, ধরুন আমি নির্দিষ্ট একটা ফন্ট সাইজ করব। আমি এই সবগুলো ফন্টকেই একটা নির্দিষ্ট সাইজ করে ফেলবো। তো এটার জন্য আমি যদি ক্লাস ব্যবহার করি, তাহলে শুধু ক্লাস নেমটা সবগুলোর মধ্যে ডিক্লেয়ার করে দিলেই হবে। আমি ক্লাস নেম দিচ্ছি হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ, ফন্ট সাইজ হচ্ছে আমি কিসের নাম দিচ্ছি? এই ক্লাসের নাম দিচ্ছি। এই ক্লাসটা এখন কিভাবে ব্যবহার করব? ক্লাসটা ব্যবহার করার জন্য আমাদের আগে দিতে হবে ডট। ডট দিয়ে আমরা হচ্ছে ক্লাসের নেম দিয়ে দিব, বা সিএসএস এ এটাকে সিলেক্টর বলে। তো আমরা দিয়ে এখানে আমরা বলে দিব ফন্ট সাইজ। ফন্ট দিয়ে আমাকে বলে দিতে হবে, হাইফিন দিয়ে বলে দিতে হবে সাইজ। এখন আমাদের এই সাইজ, ফন্ট সাইজ এর ভ্যালু হিসাবে আমরা যতটুকু আমাদের সাইজ প্রয়োজন, আমরা ঠিক অতটুকু সাইজ দিয়ে দিব। আমরা ধরুন আমরা 20 পিক্সেল সাইজ করে দিচ্ছি। এখন 20 পিক্সেল দিলে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না, এর জন্য আমি এটাকে 30 পিক্সেল করে দিচ্ছি। দেখেন আমাদের এই ক্লাস, এই টেস্ট নামক যে ক্লাসটা আমি ইউজ করেছি, মানে এইটা সাইজটা 30 পিক্সেল হয়ে গেছে। তো আমি যদি চাই যে এখন এই ইনলাইন এলিমেন্ট 1 2 3 এই তিনটাকে আমি এইটার মতো সেম সাইজ করব, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার শুধু এই ক্লাসের নামটা ব্যবহার করলেই হবে। তো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ক্লাস। ক্লাস নামক হচ্ছে প্রপার্টিটা দেব, দেন হচ্ছে আমরা এই ক্লাসের নামটা দিয়ে দেব যে ফন্ট এই সাইজ। ফন্ট সাইজ ব্যবহারের ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার সাইজও ঠিক সেম হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের সাইজ আমরা মাল্টিপল ভাবে হচ্ছে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আমাদের সাইজের যে বিষয়টা, যে বক্স মডেল কিভাবে কাজ করে। তো বক্স মডেল হচ্ছে আমরা একটি ডিভ নিয়ে নিচ্ছি বক্স মডেল ক্রিয়েট করার জন্য। এখন আমরা এই ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের ভিতরে আমি এইটার নাম দিচ্ছি হচ্ছে, ক্লাস দিয়ে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে হচ্ছে বক্স মডেল। তো
তো এই বক্স মডেলটা এখন কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। এই বক্স মডেলটা এখন আমাদের বক্স মডেল নিয়ে কাজ করার জন্য আমাদের এই সিএসএস করতে হবে। এখন সিএসএস এর ভিতরে আমরা এখানে এখন বক্স মডেল আমরা এটাকে একটা নির্দিষ্ট ওয়েট দিতে হবে। একটা বক্স তৈরি করতে হলে বক্সের দেখবেন যে একটা নির্দিষ্ট ওয়েট থাকে, হাইট থাকে। তো আমরা এখন ওয়েট দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল, এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি না দিই তাহলে দেখেন আমাদের এই ব্রাউজারে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এর কারণ কি, আমরা কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে হচ্ছে আমাদের কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমাদের বক্স মডেলটা। এই দেখেন এখন আমাদের এই যে একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলে এই বক্সের ভিতরে এখন যা ইচ্ছা সেটা দিতে পারবো। আমি যদি একটা পি ট্যাগ দিই তাহলে ধরেন লরেম 5, দেখেন আমাদের এই বক্সের ভিতরেই শুধু লেখাটা চলে আসছে, বাইরে কিন্তু চলে যায়নি। তো এইভাবে হচ্ছে আমরা বক্স নিয়ে কাজ করতে পারি। তো আমাদের যখন বক্স নিয়ে কাজ করার প্রয়োজন হবে তখন আমরা আরো ডিটেলস এই বক্স নিয়ে আলোচনা করব। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যে আপনারা কোন বিষয়টা নিয়ে বুঝেন নাই, এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন।